শ্রমিক জনতা সমাবেশের খবর জানতে যাচ্ছি সহকর্মীর কাছে। প্রথমে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসানের কাছে। ইমরুল, শ্রমিক জনতার সমাবেশের আনুষ্ঠানিকভাবে কখন শুরু হবে আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? আপনারা আনুষ্ঠানিকভাবে বেলা 2টায় এই শ্রমিক জনতা সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আরও আধা ঘন্টা দেরি হবে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হতে। তবে ইতিমধ্যে লাখো শ্রমিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। শ্রমিক দলের আয়োজনে আজকের এই সমাবেশটি আয়োজন করেছে প্রতি বছরই মে দিবসে, অর্থাৎ 1 মে শ্রমিক দল এই একটি কর্মসূচি রাখে, যেটি বেশিরভাগ সময় আমরা দেখেছি যে সেটি সমাবেশের একটি কর্মসূচি হয় এবং এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই লাখো শ্রমিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা পশ্চিম দিকে দেখতে পাচ্ছি যে দর্শক হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে লোকারণ্য হয়ে পড়েছে নয়াপল্টন এবং আশপাশের এলাকা। পশ্চিম দিকে কাকরাইল মোড় পর্যন্ত আমরা দেখেছি যে লোক সমাগম হয়েছে এবং এর ঠিক উল্টো পাশে অর্থাৎ পূর্ব দিকে ফকিরের পোল মোড় ছাড়িয়ে গিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের যে আজকের আয়োজনের এই লোক সমাগম। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য দিবেন, উনি দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বেলা 3টা বা 3:30টার দিকে উনি ভার্চুয়ালি এখানকে যুক্ত হবেন এবং 5টার পর উনি এখানে এই লাখো শ্রমিক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং দলের পক্ষ থেকে আমরা যে আভাস পেয়েছি যে তাদের রাজনীতির কোন পথে যাবে সেই ধরনের একটি দিক নির্দেশনা হয়তো তারেক রহমান এই আজকের এই শ্রমিক সমাবেশ থেকে উনি দিতে পারেন। তো শ্রমিক দল যে দাবিতে এই আজকের এই সমাবেশটি আয়োজন করেছে, তাদের 1 নম্বর দাবি যে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি, যেটি বিএনপিও বলছে, সেই তারা 12 দফা দাবিতে এই আজকের সমাবেশটি করছে এবং তার মধ্যে 1 নম্বর দাবিটি তারা রেখেছে যে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে এবং 2 নম্বর তাদের দাবি যে স্বৈরাচার যে যার পতন হয়েছে 5ই আগস্ট তাকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া শ্রমিক সংশ্লিষ্ট আরও কিছু শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু দাবি তারা এখানকে এই সমাবেশে যুক্ত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো উনি ইতিমধ্যে নয়াপল্টন কার্যালয়ে আছেন, হয়তো 2:30টার দিকে উনি সহ সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান উনি ইতিমধ্যে এসেছেন, তারা মঞ্চে এসে উপস্থিত হবেন। তখনই আসলে আনুষ্ঠানিকভাবে এই আজকের এই শ্রমিক জনতার সমাবেশটি শুরু হবে এবং বিএনপি অনেকদিন পরে একটি সমাবেশের আয়োজন করেছে এবং এটিকে তারা একটি বড় শোডাউন হিসাবে দেখছে। সর্বশেষ স্বাধীনতা দিবস উপলক্ষে তারা একটি বড় র্যালির আয়োজন করেছিল, তারপরে তারা এই আজকের এই শ্রমিক সমাবেশের আয়োজন করেছে এবং যেটি বললাম যে অবিলম্বে তারা জাতীয় নির্বাচনের দাবি তার প্রতিটা বক্তব্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ তারেক রহমান উনিও বলছেন এবং সেই দাবিটি এখান থেকে পুনর্ব্যক্ত করা হবে। আফসানা। ধন্যবাদ ইমরুল। এখন আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী ইফতেখার রেজার কাছে। ইফতেখার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। সকাল 10টা থেকেই মূলত বা 10টার আগে থেকেই নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের, তারা এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন, ভিড় জমাতে শুরু করেন এবং বেলা 11টার আগে থেকেই মূলত জাসাসের উপস্থাপনায় মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংক্ষিপ্ত বক্তব্য চলতে থাকে এবং নেতাকর্মীদের যে উপস্থিতির যে বিষয়টি স্লোগানে মুখর হয়ে এই পল্টন প্রাঙ্গণে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তারা শুধুমাত্র রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুধু নয়, শিল্পাঞ্চল থেকেও অনেক শ্রমিক সংগঠনের যারা নেতা রয়েছেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন এবং মহানগর সহ অঙ্গ সংগঠন এবং বিশেষ করে শ্রমিক দলের যে নেতারা রয়েছেন, তারা নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা এসেছেন এই পল্টন ময়দানে এবং এই মুহূর্তে আমি যদি দেখাই যে এই পল্টন ময়দান লাল ব্যানার, শ্রমিক দিবসের যে প্রেরণা, সেই প্রেরণাকে উজ্জীবিত করে লাল ব্যানার, লাল গেঞ্জি এবং লাল ক্যাপ পরিহিত অবস্থা নেতাকর্মীরা এই পল্টন ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে ইতিমধ্যে
ইতিমধ্যেই এই নেতাকর্মীরা আসন গ্রহণ করতে শুরু করেছেন এবং দুইটার ঠিক পর থেকেই মূলত কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন এবং এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং এই শ্রমিক দলের যে সমাবেশ, এই সমাবেশ থেকেই বিএনপির রাজনৈতিক একটি বার্তা যাবে দলীয় নেতাকর্মীদের কাছে এবং দেশবাসীর কাছে, এমনই প্রত্যাশা সকলের। তো এই ছিল পল্টন ময়দান থেকে মে দিবসের সমাবেশের সর্বশেষ তথ্য। দর্শক, নয়াপল্টন থেকে জানছিলাম শ্রমিক জনতার সমাবেশের খবর। মালিক শ্রমিকদের মাঝে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে বৈষম্যহীন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শ্রমিকদের আগের অবস্থায় রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়া যাবে না বলেও জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। মহান মে দিবসকে বাংলাদেশ সরকার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস হিসেবেও পালন করে। এই উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিহত বেশ কয়েকজন শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। এবারের মে দিবসের সাথে জুলাই অভ্যুত্থান নতুন মাত্রা যোগ করেছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। ৪৪টি খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইন যুগোপযোগী করার উদ্যোগও নেওয়া হয়েছে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান এবং সময় মতো বেতন পরিশোধ নিশ্চিত এবং শিশু শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে মে দিবস উপলক্ষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র শ্রমিক সংহতি র্যালি আয়োজন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া জুলাই অভ্যুত্থান সফল হতো না। শ্রমিক রাজনীতির নামে শ্রমিকদের বারবার ব্যবহার করা হলেও তাদের ন্যায্য হিস্যা কখনো দেয়া হয়নি। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি করেন রিকশা চালক সুজন। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশের সংস্কার করে ধনীদের সম্পদ পাহারার জন্য তৈরি করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে হলে সেবায় নিয়োজিত থাকতে হবে। নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, রাষ্ট্র যখন নিপীড়নের যন্ত্র হয়ে ওঠে পুলিশকে তখন জনবান্ধব হতে দেয় না। পুলিশকে জনবান্ধব হতে জনগণের ভাষা বুঝতে হবে। আইজিপি বাহারুল আলম সাহেব সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সঠিক পরিচর্যা এবং আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার কৃষকরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও চাঁদপুরেও ভালো ফলন হয়েছে। ঝড় বৃষ্টির শঙ্কায় কোথাও কোথাও আগাম ধান কেটে নিচ্ছেন কৃষকরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট।
কুষ্টিয়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন বলছেন জেলার ধান চাষিরা। আর 2 থেকে 3 সপ্তাহ পরে ধান কাটা শুরু হবে। এই বোরো ধান কৃষকের ঘরে উঠলে চালের বাজারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিম্নমুখী হবে বলছেন তারা। গ্রামের লোকজন কিনে খাচ্ছে অনেক বেশি দাম, তো অবশ্যই চালের বাজার কমবে। ধান যদি ভালো সুষ্ঠুভাবে ওঠে, শিল বৃষ্টি যদি আল্লাহ না দেয়, ইনশাল্লাহ আমাদের ধানে কৃষকও বাঁচবে এবং সাধারণ জনগণও বাঁচবে। ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। হাওরের জমিগুলো থেকে দ্রুত ধান কাটার নির্দেশনা থাকায় জেলায় প্রায় 30 ভাগ ফসলের কর্তন সম্পন্ন হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওরের জমিগুলা আমরা সাধারণত প্রাকৃতিক দুর্যোগের একটা সুযোগ সম্ভাবনা থাকে, তো আমরা এগুলা খুব দ্রুত কর্তনের নির্দেশনা দেওয়া আছে। ধানগুলা 80% পাকার সাথে সাথে দ্রুততার সাথে যাতে তুলে ফেলে। পর্যাপ্ত সার এবং কীটনাশকের পাশাপাশি সেচের জন্য ভূগর্ভস্থ পানির ঠিকমতো পাওয়ায় বিগত 10 বছরের তুলনায় এবছর নড়াইলে বোরো ধানের ভালো ফলন হয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষকরা। যদি আবহাওয়া পক্ষে থাকে তাহলে গ্রামে, দেশে, জেলায় এই কোনো অভাব থাকবে না। অন্যদিকে চাঁদপুরে 8 উপজেলার কৃষকরা ঝড় বৃষ্টির শঙ্কায় আগাম ধান কাটা শুরু করেছেন। ইতিমধ্যে 20 ভাগ ধান কাটা হয়েছে। এতে করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলছেন কৃষকরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নাটোরের রিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সালমানকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর সদর থানা পুলিশের একটি দল ভোরে নলডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করে। মোবাইল ফোন চুরির জের ধরে গতকাল সন্ধ্যায় নাটোর সদর উপজেলার তেগাচ্ছি এলাকায় রিকশা চালক খোরশেদকে ছুরিকাঘাত করে হত্যা করে সালমান। এদিকে সকালে নলডাঙ্গা উপজেলার ভূষণগাছাই এলাকায় নিজ ঘর থেকে আহমদ আলী খলিফা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরা কৌশল বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। উপাচার্যের পদত্যাগে শিক্ষার্থীদের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য প্রফেসর শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় দুপুরে শ্রীপুর উপজেলার চতুরিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে ইঞ্জিন চালিত 3 হুইলারের সংঘর্ষে মনিরুল ইসলাম এবং তসলিম হোসেন নামে 2 জন নিহত হয়। অন্যদিকে সকাল 10টার দিকে মোহাম্মদপুরের বেতুলিয়া গ্রামে ট্রাক্টরের চাপায় আবিদ নামে এক শিশু নিহত হয়েছে। ফরিদপুরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও মহাপবিত্র ফাতেহা শরীফ। বুধবার সকালে ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হয় 2 দিনের এই সম্মেলন। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী, শান্তিকামী নারী পুরুষ ভক্তরা ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হন। সকালে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসম্মেলন। জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণকে না জানিয়ে স্পর্শকাতর রাখাইন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করিডোর দেয়া না দেওয়ার এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত সংসদের। তারেক রহমান আরও বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। নয়াপল্টনে শ্রমিক জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বৃহস্পতিবার মিলেছিল নয়াপল্টনে। দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ফেসিবাদী আওয়ামী লীগ জনগণকে ক্ষমতাহীন করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও মানুষের রাজনৈতিক অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী
বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও এ সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার ইচ্ছা থেকে জন্ম নেয় ফ্যাসিবাদের। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতিপ্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় উল্লেখ করে তিনি বলেন, সরকারের একটি অংশ এই ইস্যুকে কেন্দ্র করে দলগুলোকে মুখোমুখি করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদী শক্তি যেন পুনর্বাসনের সুযোগ না পায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই ও দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের আলোচনা সভায় একথা বলেন তারা। মে দিবসের আহ্বান ও ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা শীর্ষক এই আলোচনা সভায় অংশ নেন দলের সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যম কর্মীদের সকল লাঞ্ছনা বঞ্চনা দূর করতে সরকারের সজাগ দৃষ্টির আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক নামের 4 জেলেকে ধরে নিয়ে যায়। অপহরণের শিকার জেলেরা সবাই টেকনাফের জাদিমুড়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের 27 নম্বর ক্যাম্পের বাসিন্দা। জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ ধরতে যায় বেশ কয়েকজন জেলে। এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ক্যাম্প থেকে বেরিয়ে তারা নাফ নদীর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে। প্রতিপক্ষ যে দলই হোক, ঘরের মাঠে স্পিনকে প্রাধান্য দিয়ে দল সাজানো উচিত বলে মতামত দিয়েছেন তিনি। জিম্বাবুয়ের সাথে আমরা কীভাবে ক্রিকেট খেলছি ওই প্ল্যানটা সবচেয়ে আগে করা উচিত ছিল, কারণ জিম্বাবুয়ে এমন একটা টিম আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু ওই স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা খেলতে পারে না। উচিত ছিল সিলেটের উইকেটটা দেখে প্রথম দিন দেখেই কিন্তু একটু আশ্চর্য হয়েছিলাম যে জিম্বাবুয়ের সাথে এই ধরনের উইকেটে খেলছে কেন। ওদের ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট ভালো আছে এবং 2টা ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট বেগ পেয়েছে আমাদের ব্যাটসম্যানরা খেলতে। তো সেই সময় মনে করি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং